আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি দীর্ঘদিন শিক্ষকতা করতে গিয়ে যে কয়টি বিষয় উপলব্ধি করতে পেরেছি তার মধ্যে একটি হলো, আমি আমার শিক্ষার্থীদের মধ্যে বিরাট একটি অংশের মধ্যে দেখেছি যে তারা হতাশ, এবং এই হতাশ অংশের প্রধান কারণ হলো যে তাদের ধারণা হলো এই গরিব দেশ বাংলাদেশের মানুষ, আমরা এই দেশের থেকে আর কি হবে, এই দেশে নাই কোনো উপযুক্ত চাকরি থাকলেও যে নিম্নমানের বেতন ভাতা, এসব নিয়ে তারা খুব দুশ্চিন্তায় ভোগে। এবং একটা বড় অংশ এজন্য আমি লক্ষ্য করেছি, আমি তাদের কাছে অনেক সময় প্রশ্ন করেছি যে তারা পড়াশোনায় যথাযথ মনোযোগী হয় না। তারা ভাবে যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়েও তো এদেশের শিক্ষার্থীরা বেকার থাকতে হয় বছর পর বছর, তাহলে কি হবে লেখাপড়া করে, এখন পড়াশোনা না করেও বা কি হবে। এই দুয়ের টানাপোড়েনে তারা হয়তো অন্যদের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়, একের পর এক ডিগ্রি অর্জন করতে থাকে, কিন্তু সত্যিকার অর্থে যেটিকে বলে জ্ঞান অর্জন বা শিক্ষিত হওয়া, এর কোনোটি আসলে শেষ পর্যন্ত হয়ে ওঠে না। এর পাশাপাশি আরেকটা অংশ আমি দেখি, আমরা সবাই দেখি, আপনার সচেতন মানুষ মাত্রই জানেন যে তারা ইউরোপ আমেরিকায় এবং ইদানিংকালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও, তুরস্ক, মালয়েশিয়া, মিশর, সৌদি আরব সহ এরকম কিছু দেশে স্টুডেন্ট ভিসা নিয়ে যাওয়ার চেষ্টা তদবির শুরু করে, এবং একটা উল্লেখযোগ্য অংশ তারা উচ্চশিক্ষার জন্য বিভিন্ন দেশে চলে যাচ্ছে। এটার পেছনেও একটা প্রধান কারণ হলো তাই যে গরিব দেশে কি করব পড়াশোনা করে, এদেশে আর কি হবে, তার চেয়ে যদি অন্য কোনো একটা উন্নত দেশে চলে যাওয়া যায় তাহলে হয়তো কিছু একটা হলেও হতে পারে, অন্তত পক্ষে দেশের চেয়ে বেটার কিছু তো হবে, এমন একটা ব্যাপার তাদের মধ্যে কাজ করে। এই কথার সূত্র ধরে আমি যেটা বলতে চাই যে আসলে কি আমাদের দেশটা গরিব, এই বিষয়ের একটু পর্যালোচনা হওয়া দরকার। খুব সংক্ষেপে, আমি খুব বেশি দীর্ঘ করব না, মাত্র কয়েকটি কথা বলেই আজকের বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ তাআলা। এখন প্রথম প্রশ্ন হলো, আমাদের দেশটা আসলে গরিব কিনা, বা গরিব হলে কখন থেকে গরিব হয়েছে। তো আমরা খুব বেশি পেছনে না যাই, আমরা যদি আমাদের খুব বেশি ভালো করে যে ইতিহাস আমরা জানি, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনের কথা, তখন থেকে যদি বলি, অথবা আরেকটু পেছনেও যেতে পারি আমরা, যে যখন থেকে আরবরা এই দেশে, আরব বণিকরা এখানে ব্যবসা করতে আসতেন, সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে আমরা জানি আরবের বণিকরা এখানে ব্যবসা করতে আসতেন। তখন অবশ্য একটা বড় অংশ ইসলাম প্রচার করার জন্য এসেছেন, কিন্তু পাশাপাশি তাদের মধ্যে অর্থোপার্জন, অর্থনৈতিক চিন্তা তাদের মধ্যে থাকতো। যে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে তারা এই অঞ্চলে আসতেন, কেউ বলতে পারে যে তারা তো বাংলাদেশে না, ভারত উপমহাদেশে আসতেন। হ্যাঁ, যারা ইতিহাস বিষয়ে যাদের খোঁজ খবর আছে তারা অবশ্যই জেনে থাকবেন যে উপমহাদেশের প্রবেশদ্বার হলো এই বাংলাদেশ, চট্টগ্রাম, এবং এখান দিয়ে নৌপথে তারা আসতেন। এবং ইতিহাস সাক্ষ্য দেয় এই যে ভারত উপমহাদেশের মধ্যে আজকের যেটি বাংলাদেশ, আজকের আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশ ভূখণ্ড, এই অঞ্চলটি সবচেয়ে বেশি সমৃদ্ধ ছিল। তো যাই হোক, এই অঞ্চলে যে সে আরবরা এখানে এসেছিল, তারা আসতেন। এরপর আরো অনেক জাতি, পাশাপাশি আমরা যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলি, ইউরোপীয় যে বণিক গোষ্ঠী এখানে এসেছিল, তারা সবাই এসেছিল কেন? মূল কারণ ছিল অর্থোপার্জন। আর অর্থোপার্জন করার জন্য মানুষ কি নিজের দেশের চেয়ে গরিব দেশে যায়, নাকি ধনী দেশে যায়?
সে কথা তো আর আমার মনে হয় না যে বুঝিয়ে বলার দরকার আছে। এই মোটা বিষয়টিও যদি আমরা না বুঝি, আমরা বোঝার চেষ্টা না করি, তবে আর আমাদের আর চক্ষু কখন দৃষ্টিপ্রাপ্ত হবে, আমরা কখন উপলব্ধির দৃষ্টি আমাদের কখন উন্মোচিত হবে, এটা আল্লাহ ভালো জানেন। আমাদের বোঝার চেষ্টা করলে আমরা বুঝতে পারবো। তো ইতিহাস সাক্ষ্য দেয় যে ইউরোপীয়রা এখানে এসেই তারা অর্থ রোজগার করেছে এবং সেই এই অঞ্চলের অর্থেই তারা পরবর্তীতে শিল্প বিপ্লব ঘটিয়েছে এবং তারা উত্তরোত্তর অর্থনৈতিক উন্নতি সাধন করেছে। এবং আর আশ্চর্যের বিষয়, মজার বিষয় হলো, যেটা আমাদের অনেকেরই অজানা, যে প্রফেসর ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস, বর্তমান এশিয়াটিক সোসাইটির যিনি সভাপতি, বাংলাপিডিয়ার প্রধান সম্পাদক, বরেণ্য একজন শিক্ষাবিদ, তার এক গবেষণা প্রবন্ধ আমি জেনেছিলাম। তিনি বলেছিলেন যে আমারও জানা ছিল না, আমি একবার আমেরিকা গিয়েছিলাম একটা গবেষণার উদ্দেশ্যে। সেই গবেষণার বিষয়বস্তু ছিল যে আমেরিকার উন্নয়নের নেপথ্যে। তিনি জানাচ্ছেন যে আমি এই গবেষণা শুরু করার পর আমি যেন আশ্চর্য থেকে আশ্চর্যান্বিত হচ্ছিলাম। আমি অবাক বিস্ময়ে সেসব তথ্যপত্রগুলো খুঁজে নিচ্ছিলাম, পড়ছিলাম, আর আমার যেন বিস্ময়ের সীমা অতিক্রম করছিলাম আমি বারবার। অর্থাৎ যে আমেরিকা, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ আমেরিকা, বর্তমান সময়ের সুপার পাওয়ার আমেরিকা, সে আমেরিকাও তার অর্থনৈতিক শক্তি অর্জন করেছিল এই অঞ্চলের সাথে ব্যবসা বাণিজ্য করে। এবং এই আমেরিকার সাথে ইউরোপের পার্থক্য হলো, ইউরোপীয়রা এখানে এসে তারা আমাদের এদেশের সবকিছু আত্মসাৎ করেছিল, এদেশের শাসন ক্ষমতাটুকু পর্যন্ত তারা কবজা করে নিয়েছিল। আর আমেরিকা তারা সেই পথে তারা আগায়নি, তারা লুটপাটের কাজে তারা অগ্রসর হয়নি। তারা কেবল নিজেদের অর্থনৈতিক উন্নয়নের জন্য যা করা দরকার, ব্যবসা করা দরকার, তারা তাই করেছে। এমনকি তিনি জানাচ্ছেন কেবল আমেরিকা নয়, জাপান, এমনকি চায়না পর্যন্ত এদেশের সাথে ব্যবসা বাণিজ্য করে তাদের অর্থনীতিকে মজবুত করেছিল, মজবুত ভিত্তির উপর দাঁড় করিয়েছিল। এখন প্রশ্ন হলো, সে বাংলাদেশ এখন আবার গরিব হয়ে গেল কেন? সে বাংলাদেশকে বলা হয় থার্ড ওয়ার্ল্ডের দেশ, তৃতীয় বিশ্বের দেশ, উন্নয়নশীল দেশ। এই যে স্লোগানগুলো, এই যে পরিভাষাগুলো আমাদেরকে এত ভালোভাবে মুখস্থ করে দেওয়া হয়েছে, আমাদের শিক্ষিত সমাজ, সচেতন আধুনিক শিক্ষিতরা এটাই রপ্ত করে নিয়েছে যে আমাদের দেশটা নিতান্ত গরিব। কাজে এই গরিব দেশের সরকারের পক্ষে বা আমাদের জন্য আর কতটা নাগরিক অধিকার নিশ্চিত করতে পারে, এটা তাদের একটা সীমাবদ্ধতার ব্যাপার আছে। যখন বিভিন্ন খাতের কথা বলা হয় যে এই দেশটা কৃষি নির্ভর, কৃষি প্রধান দেশ, নিঃসন্দেহে এই দেশটা কৃষি প্রধান। সেই কৃষি ক্ষেত্রের উন্নয়নের জন্য যা করা দরকার ছিল, ভর্তুকি সহ আরো যা করা দরকার, এগুলো কেন করা হচ্ছে না প্রশ্ন তোলা হলে অনেকে উত্তর দেন যে সরকারের সীমিত সাধ্যের কারণে তারা পারছেন না। আমাদের এ দেশের, এ জাতির সবচেয়ে উল্লেখযোগ্য যে শিল্পগুলো ছিল, উল্লেখযোগ্য যে সকল অর্থোপার্জনের মাধ্যমগুলো, উপায়গুলো ছিল, সে পাট, চামড়া, চা, কৃষি তো আছেই, সে মসলিন কাপড় থেকে শুরু করে আরো যা যা ছিল, সেগুলোর কোনোটি আজ নেই। সেগুলো যেন আজ ইতিহাস। এমনি ভাবে আমাদের এ জাতির উন্নয়নের যে প্রধান
যে অবলম্বনগুলো ছিল সেগুলো আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, এবং সেগুলো কেড়ে নিয়ে আমাদের অন্য কিছু দিয়ে, বিকল্প অন্য কিছু দিয়ে আমাদেরকে স্বপ্ন দেখাতে শুরু করেছে। যে আজকের পোশাক শিল্পের কথা, আজকে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে বলা হয়ে থাকে, বাংলাদেশের অর্থ উপার্জনের ক্ষেত্রে, বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে পোশাক শিল্প একটা বড় মাধ্যম। কিন্তু সে পোশাক শিল্পের আগের যে শিল্পগুলো এদেশের অর্থনীতিকে বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশে পরিণত করেছিল, ইতিহাস পড়ে দেখুন, মোগল আমলের দিকে তাকিয়ে দেখুন, এদেশের অর্থনীতি ছিল বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি। আজকে যেমন আমরা আমেরিকার কথা বলি, চায়নার অর্থনীতির কথা বলি, বিশ্বের বৃহৎ অর্থনীতিগুলোর কথা বলি, ঠিক তেমনি ভাবে এদেশের অর্থনীতি ছিল বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি, ইতিহাসের সাক্ষ্য। তাহলে আজ কেন আমাদের এই অবস্থা? আরেকটা কথা বলি ইতিহাস থেকে, যে খ্রিস্টান এবং হিন্দু ঐতিহাসিকরা স্বীকার করেছেন, একাধিক বইয়ের মধ্যে এই তথ্যগুলো আছে, এগুলো আমি পড়েই বলছি, আমি কারো কাছ থেকে শুনে বলছি না। তারা জানাচ্ছেন 1850 সালের আগে এদেশের এই জাতির মানুষের অবস্থা এমন ছিল যে তারা যাকাত গ্রহণ করার জন্য মানুষ খুঁজে পাওয়া দুষ্কর ছিল। আর 1850 সালের পর এমন অবস্থা হয়ে গেল, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজরা এদেশের এমন সর্বনাশ সাধন করেছে, 1850 সালের পর যাকাত দেওয়ার জন্য মানুষ খুঁজে পাওয়া কষ্ট হতো। অর্থাৎ 1850 সালের পূর্বে যে সমৃদ্ধ অর্থনীতি, যে অবস্থা ছিল, সেটাকে পুরো ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়েছে। একেবারে বলা চলে রাজা থেকে ভিক্ষুকের জাতিতে পরিণত করে দিয়েছে 1850-এর পর এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপরেও আমি বলবো, এদেশের সম্পদ, মহান রবের দেশ যে সম্পদগুলো, সেটা কৃষিজ, জলজ, খনিজ, আরো যে সম্পদগুলো আছে, সর্বোপরি আমাদের যে ম্যান পাওয়ার, বিশাল এক জনগোষ্ঠী, যে কর্মী বাহিনী প্রয়োজন কাজের জন্য, দেশের উন্নয়নের কাজ করার জন্য, যে বিরাট মানুষ, যে হাত প্রয়োজন, সে কর্মীর হাতগুলো আল্লাহ পাক এখানে বেশি করে মানুষ ও আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। শেষ সম্পদগুলো ব্যবহার করার জন্য যে মানুষ প্রয়োজন, সেটাও এখানে আছে। মধ্যপ্রাচ্যের মতো কিংবা অন্যান্য দেশের মতো বিদেশ থেকে শ্রমিক ভাড়া করে আনার দরকার নেই। এখানে শ্রমিক আল্লাহ পাক পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিয়েছেন। সম্পদ যেহেতু দিয়েছেন, আল্লাহ পাক মানুষও এখানে পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিয়েছেন। তারপরেও আমরা কেবল বলেই যাচ্ছি আমাদের দেশটা দারুণ গরিব, যার কারণে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা খাত থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, গ্যাস, বিদ্যুৎ, মৌলিক যে ব্যাপারগুলো, যে বিষয়গুলো একটি জাতির উন্নয়নের জন্য উন্নয়নের প্রধান পরিচায়ক, যে খাতগুলো, যেগুলো উন্নয়নের পূর্ব শর্ত বলা যেতে পারে, এগুলোতে এত পিছিয়ে আমরা। এর কারণ যখন বলা হয়, এগুলো যখন বলা হয়, তখন একটি কথা আমাদের শোনানো হচ্ছে যে দেশটা তো গরিব, এই গরিব দেশের সরকারের পক্ষে রাতারাতি তো আর কিছু করে ফেলা সম্ভব নয়। এটি দিয়ে আমাদেরকে আমাদের কাছে কৈফিয়ত পেশ করা হয়। যাই হোক, আমি খুব পেছনে যাচ্ছি না, এবার একেবারে সাম্প্রতিক একটা তথ্য আমার দর্শক শ্রোতার কাছে তুলে ধরতে চাই। 1992 সাল সম্ভবত, আমি খুব ছোট তখন, 1992 সালের কথা, কিন্তু আমার মনে আছে তৎকালীন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, তৎকালীন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন। এখানে এসে বাংলাদেশে প্রবেশ করে তিনি একটা কমেন্ট করেছিলেন এদেশ সম্পর্কে। তিনি বলেছিলেন যে বাংলাদেশ একটা আজীব দেশ, যে দেশ সম্পদে পরিপূর্ণ কিন্তু গরিব। এখানে আমার প্রশ্ন হলো, এই মহিলা হাজার হাজার মাইল থেকে দূরে এদেশে প্রবেশ করেই তিনি বুঝতে পারলেন যে দেশ সম্পদে পরিপূর্ণ, কিন্তু আমরা যারা এখানে বসবাস করছি জন্মের পর থেকে, আমাদের দেশের রাজনীতিবিদ যারা আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, শাসন ক্ষমতায় আছেন, সরকার বা বিরোধী দলে যারা আছেন, তারা আজও বুঝতে পারলেন না
যে বাংলাদেশ আসলে কখনো গরিব নয়। বাংলাদেশ যথার্থ একটা সমৃদ্ধ দেশ, সম্পদশালী দেশ। এখন এই সমৃদ্ধ দেশ, সম্পদশালী দেশের এই চেহারা কেন? এই চেহারা কেন? এটার সহজ উত্তর হলো সম্পদের অসম বন্টন। এই সম্পদের যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদগুলো আমরা ব্যবহার করছি না। আমরা খনিজ সম্পদগুলো উত্তোলন করতে পারছি না। আমাদের কৃষি খাতকে আমরা কাজে লাগাতে পারছি না। আমাদের সেই জলজ বনজ যত প্রকারের সম্পদ মহান রব আমাদেরকে ঢেলে দিয়েছেন, এই সম্পদগুলো আমরা আহরণ করছি না, আমরা কাজে লাগাতে পারছি না। আর এর সাথে তো যেটা বড় সমস্যা, সেটা তো দুর্নীতি। আর এই দুর্নীতির মূল কারণ কি সেটাও তো আমরা জানি না। আমাদের জানলেও আমরা সেটা মানি না, আর মানলেও সেটা আমরা এর সমাধান করার জন্য আজ পর্যন্ত কখনো উদ্যোগ গ্রহণ করি নাই। সেই দুর্নীতি বা অবক্ষয়, এই জাতির যে অবক্ষয়ের মুখোমুখি শিক্ষিত জনগোষ্ঠী, এর প্রধান কারণ যে দেশের সেই ইউরোপীয় কেরানি তৈরির শিক্ষা ব্যবস্থা, উপনিবেশিক আমলের কেরানি তৈরির শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় যে এই জাতির অনগ্রসরতার, এই জাতি হীনমন্য জাতি হিসেবে তৈরি হওয়ার মূল কারণ, একটা প্রধান কারণ, এই বিষয়টি আমাদের জানা নেই। তো যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম যে আমাদের এই জাতির ছাত্র সমাজের যে হতাশা, এবং এই হতাশাকে ঘিরে তারা যে একটা হীনমন্য জাতিতে হিসেবে বড় হচ্ছে, এবং তারা যার ফলে এই দেশ এবং জাতির জন্য কিছু করার পরিবর্তে তারা যেন লক্ষ লক্ষ শিক্ষিত বেকারের বোঝায়, বেকারের সংখ্যায় তারা বাড়িয়ে চলেছে। এর প্রধান কারণ, এর একটা বড় কারণ, তারা মনে করে এই দেশ একটা গরিব দেশ। এই প্রেক্ষিতে আমি আমার দর্শক শ্রোতাকে এই কথাটি জানাতে চাই, বলতে চাই যে আসলে আমাদের দেশ গরিব কিনা একটু তলিয়ে দেখুন, একটু খোঁজ নিয়ে দেখুন তো। এবং আরেকটা কথা এই প্রসঙ্গ করে বলতে পারি, বেশ কয়েক বছর পূর্বে বাংলাদেশের একটি ইসলামিক দল, একটা ইসলামিক রাজনৈতিক দল, তারা আরেকটা তথ্য দিয়েছিলেন সরকারকে, যে বাংলাদেশে কেবলমাত্র 10 বছরে যদি শুধু জাকাত, আল্লাহ রাব্বুল আলামিন যে জাকাত ফরজ করেছেন মুসলমানদের উপর, সে জাকাতগুলো যদি কেবল যথাযথ উত্তোলন করা হয়, আদায় করা হয়, এবং সেগুলো উপযুক্ত খাতে ব্যয় করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত খাতে, নির্ধারিত পদ্ধতিতে ব্যয় করা হয়, তবে 10 বছরে বাংলাদেশ থেকে দারিদ্র্য বিদায় নেবে। কেবল জাকাত সিস্টেমকে যদি কার্যকর করা যায়। আর আরো যে সম্পদ যে দিয়েছে এই দেশ, আল্লাহ পাক ভরিয়ে দিয়েছেন, পূর্ণ করে রেখেছেন, এই সম্পদগুলো ব্যবহার করলে এই দেশটা আবারও যে বিশ্বের একটা অন্যতম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হতে পারে, সে কথা আর কে বলবে। আর এক্ষেত্রে আমি আরেকটা পয়েন্ট আমার বলার লোভ আমি সামলাতে পারছি না, যেটি হলো যে এই দেশের অর্থনীতির এই যে অবস্থা, দুরবস্থা, যে মুদ্রাস্ফীতি বলি, যেটাই বলি, এর একটা প্রধান কারণ, এই বিষয়টিও আমাদের অর্থনীতিবিদ বা আমাদের যারা শিক্ষিত সমাজ, তারা যেন এটা খুঁজে পাচ্ছেন না। আমার মনে হয় তারা এটাই উপলব্ধি করতে পারছেন না। উপলব্ধি করতে না পারার পেছনে প্রধান কারণ তো ঘুরে ফিরে একটাই, তারা যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হচ্ছেন, তারা তো সেই ইউরোপীয় সে কেরানি ধরে শিক্ষিত হচ্ছেন, ফলে তারা বুঝতেই পারছে না সমস্যাটা, তারা উপলব্ধি করতে পারছেন না। বড় বড় পাশ করা অর্থনীতিবিদ আছেন, কিন্তু আসলে তারা খুঁজে পাচ্ছেন না, মনে হয় যেন এর সমস্যার মূল কারণ। তো যাই হোক, পৃথিবীর অর্থনীতি বলা চলে অর্থনীতি নিয়ন্ত্রণ করছে, কন্ট্রোল করছে এই ডলারের মাধ্যমে। ডলার ভিত্তিক যে সিস্টেম দুনিয়ার অর্থনীতিকে তারা নিয়ন্ত্রণ করে রেখেছে, এটি হলো আমাদের এই সময়ের অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে পড়ার একটা বড় কারণ। এদেশের অর্থনীতি যদি আমাদের দিনার, যদি ডলার নির্ভর না হয়ে যদি দিনার কিংবা দিরহাম হতো, অন্তত পক্ষে যে
ওআইসির যে 57টি দেশ মুসলিম দেশ আছে, তো এর জন্য যদি আরেকটা মুদ্রা ব্যবস্থা চালু থাকতো, ডলারের বিপরীতে একটা ভিন্ন মুদ্রা ব্যবস্থা চালু থাকতো, সেটা হতে পারতো দিনার কিংবা দিরহাম, অথবা যে নামে হোক, যেভাবে হোক, তাহলেও আমরা অর্থনৈতিকভাবে বিশাল সম্পদের অধিকারী হওয়ার পরও আমাদের এই দুরবস্থার মুখোমুখি হতে হতো না। তো যাই হোক, এগুলো অর্থনীতিবিদরা চিন্তা করবেন, এগুলো অর্থনীতিবিদদের বিষয়। কিন্তু আমি বলতে চেয়েছি একটা কথাই, আমাদের শিক্ষিত সমাজ, ছাত্র সমাজের উদ্দেশ্যে এবং সচেতন অভিভাবক মণ্ডলীর কাছে, যে আসলে আমাদের দেশটা গরিব নয়। তোমরা জেগে ওঠো, তোমরা যোগ্যতা সম্পন্ন হয়ে গড়ে ওঠো। এই দেশ সমৃদ্ধ, এই সমৃদ্ধ দেশের সম্পদগুলোকে তোমরা কাজে লাগানোর জন্য উপযুক্ততা অর্জন করো। তাহলে তোমাদের হতাশা আর থাকবে না। তোমরা এক একজন সত্যিকার যথার্থ জাতীয় বীরে পরিণত হতে পারো। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়টি উপলব্ধি করার তৌফিক দান করুন এবং আল্লাহ আমাদের সহায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।